আসসালামু আলাইকুম। আজ 16 সেপ্টেম্বর 2024 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে যে কৌশলে আটক করে জনতা, অবশেষে যা ঘটল। বিজিবি শক্ত উদ্যোগে ভারত ফেরত দিচ্ছে 200 একর জমি। অন্তর্বর্তী সরকারকে আজীবন ক্ষমতায় রাখার ষড়যন্ত্র চলছে, মন্তব্য ফখরুলের। এবার বিস্তারিত। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আটক হয়েছেন। ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন তারা। স্থানীয় জনতা তাদের আটক করেন। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সভাপতি জেমসন মাহবুব, ড্রাইভার সেলিম। তবে এ যাত্রায় দাড়ি কেটে শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু মাথার চুল ফেলে ছদ্মবেশ ধারণ করতে চাইলেও জনতা চিনে ফেলে। একটি প্রাইভেট কার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা। পরে রোববার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের ধাওয়া দিয়ে আটক করে এলাকাবাসী। জানা গেছে, 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব তাদের সীমান্ত পারাপারে সহায়তা করছিলেন। তিনি শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে সীমান্ত পার করে দেওয়ার জন্য ময়মনসিংহ উপজেলার ধোবাউড়ায় নিয়ে আসেন। কিন্তু জনগণ জানতে পারে আওয়ামী লীগের পাচেটে কোটি কোটি টাকা বানানো দুই দালাল সাংবাদিক পালিয়ে যেতে পরিকল্পনা করেছে। খবরটি চাউর হলে এলাকার তরুণরা শতাধিক বাইক যোগে তাদেরকে ফলো করতে শুরু করে এবং এক পর্যায়ে আটকে দেয়। 71 টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্ত দিয়ে আসার কথা বলেন। তারপর আমি নিয়ে আসার পথে শতাধিক মোটরসাইকেল পথ রুদ্ধ করে আমাদেরকে আটকিয়ে কিল ঘুষি ও গণধোলাই দিয়ে আমাদের কাছে থাকা টাকা পয়সা চেক করে সবকিছু নিয়ে যায়। কি কি নিছে আমি বলতে পারবো না। শ্যামল দত্ত বলেন, আমার কাছে থাকা 30,000 টাকা নিয়ে যায় তারা। এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, তাদের সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধোবাউড়া থানা পুলিশের কাছে সুপর্দ করে। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক। 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। 6 আগস্ট বিকেল 3টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি তখন জানান, বিকেলে শ্যামল দত্ত তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করেন। পুলিশের বিশেষ শাখা থেকে দেশত্যাগে তার নিষেধাজ্ঞা থাকার বিষয়টি জানানো হয়। বিকেল 4:30টার দিকে শ্যামল দত্তকে স্ত্রী কন্যাসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। জানা গেছে, জুলাই আগস্টের গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। বিজিবির শক্ত উদ্যোগের কারণে অবশেষে ভারতের কাছ থেকে বাংলাদেশ ফেরত পাচ্ছে 200 একর জমি। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকেরা। রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনায় পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, বিবাদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা 40 পাড়া এলাকায়। স্থানীয়রা জানান, পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে 40 পাড়া বর্ডার আউটপোস্টের পিলার 157 এমপি থেকে 85/10 এলাকা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায়। বিজিবি সূত্রে জানা গেছে, গত 10 ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ এর সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক 200 একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক 40 একর জমির গরমিল পাওয়া যায়। রোববার দুপুরে বিএসএফ এর আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপি সীমান্ত পিলার 152/7 এস থেকে আনুমানিক 150 গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সীমান্তে হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফ এর পক্ষে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান বলেন, গত 10 ফেব্রুয়ারি সার্ভেতে বাংলাদেশের পাওনা প্রায় 200 একর জমি ও ভারতের পাওনা প্রায় 40 একর জমির গরমিল পাওয়া গেছে, যা আগামী অক্টোবরের মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার, বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা ঐকমত্যে পৌঁছেছেন। তিনি আরও বলেন, মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদী এলাকায়। পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা ছিল। দুই দেশের প্রচেষ্টায় তা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে, তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না। সীমান্তে বিএসএফকে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান মাহবুব মোর্শেদ। তিনি বলেন, নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে আটক না করা, ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার না হতে পারে এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে দুই দেশের সীমান্তের পূজা মণ্ডপে যাওয়া আসা করতে না পারে, সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। বিগত সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিটির প্রধান করা হয়েছে। সোমবার বেলা 11টায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 16 বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের আবেদন বাছাই করতে কমিটি করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এই কমিটি কাজ করবেন। যারা চাকরিতে আছেন তাদের জন্য নয়, তাদের জন্য 3 মাস। জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন 4 জনকে বাছাই কমিটিতে নেওয়া হবে। জনপ্রশাসন সচিব বলেন, গত 16 বছর তারা পারিবারিক, আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন। এই সরকার মাত্র 13 দিনে 3টি পদে পদোন্নতি দিয়েছে। 16 বছরে তারা কোনো পদোন্নতি পাননি। কর্মচারীদের পদায়নে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট নেওয়া হচ্ছে। সেই রিপোর্ট নেগেটিভ না হলে যাদের চাকরির মেয়াদ বেশি আছে তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে। যাদের সময় কম আছে তাদের এই সরকারের এক্সটেনশনে অনেক পদে দেয়া যেতে পারে। 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত 2500 অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের সুযোগ সুবিধা ফিরে পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন বলে জানা গেছে। মোখলেস উর রহমান বলেন, 2500 আবেদন এসেছে। আবেদনকারীরা 2 থেকে 3টি দাবি করেছেন। তার মধ্যে রয়েছে, আমি চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, আমি এতদিনে এই পদে ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম, আমি পেনশনে চলে গেছি, পিআরএল অ্যামাউন্ট ছিল সেটা বেড়ে যেত। ছুটির দিনেও সাভারের আশুলিয়ায় 1400 কারখানায় কাজ চলছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে একটি কারখানার শ্রমিকরা আজ সোমবারও কর্মবিরতি পালন করছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সোমবার সকালে শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে টানা কয়েকদিন আশুলিয়ায় কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। 1836টি কারখানার মধ্যে 1400 কারখানায় শ্রমিকরা আজ ছুটির দিনেও কাজ করছেন। তবে রেডিয়েন্ট নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে এসেও কারখানা কর্তৃপক্ষের লোকজন না আসায় তারা কর্মবিরতি পালন করছেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। দাবি আদায়ে আশুলিয়ায় টানা 15 দিনের বেশি সময় ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সেখানকার পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রী রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাসকেও। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। একই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ 179 জনকে। সোমবার সোনারগাঁওয়ের থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলার নোয়াগা ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে অন্যরা হলেন চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবি প্রধান হারুন আর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু।
জুলাই এবং আগস্ট মাসের শুরুতে বাংলাদেশের ছাত্র জনতার উপর সহিংসতার ঘটনা তদন্ত করতে জাতিসংঘের একটি দল ঢাকায় আসছে। দলটি মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করবে। তদন্ত দলের সদস্যরা বাংলাদেশের 8টি বিভাগীয় শহর পরিদর্শন করবেন। তারা সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের পরিবারের সদস্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেবেন। এছাড়া বিভিন্ন ধরনের তথ্য ও উপাত্ত সংগ্রহ করবেন। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলটি 1 মাস বা তার বেশি সময় ধরে এই তদন্ত করবে। এই তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের একটি দল 22 থেকে 29 আগস্ট পর্যন্ত ঢাকায় সফর করেছিল। শেখ হাসিনা 5 আগস্ট দেশের বাইরে চলে যাওয়ার পর 8 আগস্ট একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরই তারা জুলাই ও আগস্টের সহিংসতার ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে একটি চিঠি লিখেছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে একটি মহল কাজ শুরু করে দিয়েছে। তারা নাকি একেবারে সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে। তাহলে তো জনগণ ও পার্লামেন্টের কোনো দরকার নেই। তিনি বলেন, একটি পত্রিকায় ব্র্যাক ইনস্টিটিউট জরিপ করে দেখিয়েছে যতদিন খুশি এই সরকার থাকুক। আমি জানি না তারা কিভাবে এই জরিপ করলো, কিন্তু জনগণ তো এটা মেনে নেবে না। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন। পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। ফলে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে। তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নস্যাৎ করার জন্য একটি মহল কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তমূলক কথা বলছে। এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছে নতুন দল করতে হবে। আমাদের বিস্ময় লাগে, নতুন দল গঠনের দায়িত্ব এদেরকে কে দিয়েছে? তাহলে বলেন, জনগণ কিভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে? এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকে একটা অন্যরকম কৌশল আপনাদেরকে শেখাচ্ছি। এটার নাম হচ্ছে পোমাজোরা কৌশল। এই কৌশল অনুযায়ী আপনি যখন কাজ করবেন তখন এই কৌশল প্রয়োগের মধ্য দিয়ে ক্লান্ত হবেন না, বরং কাজে আরও নতুন করে উদ্যম পাবেন, গতি আসবে। এই পোমাজোরা কৌশলে আপনি একটা কাজ করছেন, সেই কাজের মধ্যে 25 মিনিট পর পর 4 অথবা 5 মিনিটের বিরতি নেবেন। এভাবে 4 বার অর্থাৎ 2 ঘন্টা কাজ করার পর আপনি হয়তো 30 মিনিট বা 40 মিনিট বিরতি নেবেন। একবার এই কৌশল প্রয়োগ করে দেখুন না, দেখবেন আপনার মনে প্রফুল্লতা আসছে, কাজে গতি বেড়েছে, আনন্দও পাচ্ছেন। সুতরাং আসুন পোমাজোরা কৌশল অবলম্বন করে আমাদের কাজকে আরও সুন্দর করি, সাবলীল করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত ইমরান খানের দলের 10 জন সংসদ সদস্যকে জামিন দিয়েছে। আজ সোমবার তাদের জামিন দেয়া হয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। গত মঙ্গলবার কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রীর দলের 10 জন সংসদ সদস্য সহ অন্তত 30 জনকে রিমান্ডে নেওয়া হয়েছিল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য পোস্টের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ একটি তদন্ত কমিটি গঠন করেছে। 4 সদস্যের এই কমিটির নেতৃত্বে আছেন সংস্থাটির সাইবার ক্রাইম উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক্সপ্রেস ট্রিবিউন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ইমরান দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সরকারি প্রতিষ্ঠান নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। পাশাপাশি ইমরানের পোস্টের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি ও দেশজুড়ে অরাজকতা সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে ইমরান খান লিখেছেন,
ক্ষমতা ধরে রাখতে পুরো দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার ঘটনা পাকিস্তানে এটাই প্রথম নয়। নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের উপর আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়নের নিন্দা জানিয়ে ইমরান খান বর্তমান সরকারকে ইয়াহিয়া খান পার্ট 2 বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইমরান খান লিখেছেন, দেশ বর্তমানে স্বৈরশাসক ইয়াহিয়া খানের শাসনের মুখোমুখি হয়েছে। জেনারেল ইয়াহিয়া খান দেশের বৃহত্তম রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। ইয়াহিয়া খান পার্ট 2 একই কাজ করছে এবং দেশের প্রতিষ্ঠান ধ্বংস করছে। তিনি আরও লিখেছেন, 1970 সালের নির্বাচনে জিতলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগ ও দলটির নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। ইয়াহিয়া খান পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার ছিলেন। তিনি 1969 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 1966 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।